প্রথম দিন থেকেই জানি। প্রথম দিন? তার মানে চর খেয়েই বুঝে গিয়েছিলেন? উনি রাগী চোখে তাকাতেই, না না, মানে বলছিলাম যে প্রথমবার দেখেই বুঝে গিয়েছিলেন? নো, প্রথমে বুঝিনি। প্রথমে ততটা খেয়াল করে দেখিনি তোমায়। ক্যান্টিনে রাহা তোমার উপর পানি ফেলার পর বুঝতে পেরেছিলাম। এমনি কেমনে বুঝে গেলেন? আর বুঝলে মামুকে বলেননি কেন? আমি শিওর ছিলাম না, তাই বলিনি। আর আমি শিওর না হয়ে কিছুই করি না। ওহ, তা না হয় বুঝলাম, বাট আপনি আমায় চিনলেন কিভাবে? শুভ্র হাসলো, হাতের ঘড়িটা একবার দেখে নিয়েই বলে উঠলেন। বাংলা সিনেমা দেখেছো কখনো? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কেন? দেয়ার ইজ এ কমন সিন অ্যান্ড দ্যাট ইজ ছেলে অবিকল বাবার মতো দেখতে, নয়তো মেয়ে একদম মার মতো দেখতে। এসব দেখে তখনই হাসি পেত। বিশ্বাস কোনো কালেই হয়নি। বাট আনফরচুনেটলি ব্যাপারটা তোমার সাথেই ঘটেছে। ফুপির চেহারার সাথে তোমার চেহারার ৮০% মিল আছে। ফুপির ছোটবেলার ছবি যদি কেউ বারবার দেখে, তাহলে তোমায় হঠাৎ দেখে চমকাতে বাধ্য হবে। আপনি আম্মুর পিক দেখেছিলেন? আমাদের বসার ঘরেই ফুপির ছোটবেলার, আই মিন তোমার বয়সে একটা পিক ঝুলনো। ছোট থেকেই দেখে আসছি। ওহ, আপনি আমার রিলেটিভ এটা জানার পরও আমার সাথে কি বাজে বিহেভ করেছেন। ছি, আমি মামুকে সব বলে দিব। মুখ ফুলিয়ে বললাম। উনি বাঁকা হাসি দিয়ে বললেন, আমি কি তোমার সাথে কথা বলার সময় স্ল্যাং ইউজ করেছি? তোমার শরীরে হাত দিয়েছি? তাহলে মিসবিহেভ কিভাবে করলাম? বাবাকে কি বলবা? আপনি আমায় প্রস্টিটিউটের সাথে তুলনা করেছেন, এটা কি কম? রাগী গলায় বললাম। আচ্ছা বলো, আমিও বাবাকে বলবো কেন তুলনাটা করেছি। গলায় লাভ বাইট ভাসিয়ে ঘুরলে যে কেউ একই কথা বলবে। তোমাকে দেখে পিচ্ছি মনে হলে কি হবে? বয়ফ্রেন্ডের সাথে রাস্তায় রাস্তায় রোমান্স করে বেড়াও, সেটা বাবার জানা উচিত। আচ্ছা, তুমি কি শুধু রাস্তায় এমন করো নাকি রুমেও? শাট আপ! আর একটা কথা না, গাড়ি থামান। কেন? আই সেইড স্টপ দ্য কার, চিৎকার করে বলে উঠলাম। চিৎকার করে লাভ নেই, থামাবো না। তাহলে আমি গাড়ি থেকে লাফিয়ে পড়ব। আপনার ঘৃণ্য চেহারা দেখার চেয়ে গাড়ি থেকে পড়ে মরে যাওয়া ভালো। গাড়ি থামান বলছি। দাঁতে দাঁত চেপে বললাম কথাটা। উনি শান্ত গলায় বললেন, পারলে লাফিয়ে পড়ো, আই ডোন্ট কেয়ার, বাট গাড়ি থামবে না। রাগে আমার গা জ্বলছে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি, নয়তো একে খুন করে ফেলি, তাহলে হয়তো রাগটা একটু কমতো। মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? ছি, নিজের অজান্তেই ২ ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। সাথে সাথেই ব্রেক কষলেন উনি। আমার দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, আমি যা ইচ্ছে করি তাতে আপনার কি? জাস্ট গো টু হেল। আমার লাইফটাকে নরক বানিয়ে ছেড়ে দিয়েছেন আপনি। কথাটা বলেই সামনে রাখা পানির বোতলটার ছিপি খুলে উপর করে দিলাম ওনার উপর। আবার সেই পানি। ওনার উপর পানি ঢেলেও শান্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল একে এক ধাক্কায় গাড়ি থেকে আউট করে দিলে কিছুটা শান্তি পেলেও পেতে পারি। ওনার দিকে আর চোখে তাকালাম। উনি খুব শান্ত ভঙ্গিতে টিস্যু দিয়ে মুখটা মুছে নিলেন। শার্টের দিকে একবার তাকিয়ে দেখে নিয়েই হাতটা ফোল্ড করে আবারও গাড়ি স্টার্ট দিলেন। ওনার ভাব দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক আছে। আমার দেওয়া পানিতে ওনার শার্টও ভিজে চুপচুপে হয়নি। কি আশ্চর্য! এর রিয়াকশন বাটন কি কাজ করা বন্ধ করে দিয়েছে নাকি? হতেও পারে, হু নোস। সবাই ড্রয়িং রুমে বসে আছে, আড্ডায় মেতে উঠেছে মহল, কিন্তু সেখানে আমার কোনো যোগসূত্র নেই। চুপচাপ এক কোনায় বসে আছি আমি। ভালো লাগছে না মোটেও। শুভ্র ভাইয়ার এইসব বিষাক্ত কথা শোনার পরেও ভালো না লাগাটাই স্বাভাবিক। মূলত ভালো না লাগাটাই স্বাভাবিক। শুভ্র ভাইয়া আমার বাম পাশের সোফায় চিত হয়ে শুয়ে ফোনে গেমস খেলছেন, আর ডান পাশে বসেছেন মামু। তাই চাইলেও উঠে যেতে পারছি না এখান থেকে। ব্যাপারটা আমার হাতে থাকলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতাম, কিন্তু ব্যাপারটা যেহেতু আমার হাতে নেই, তাই চুপচাপ বসে বাড়ির প্রতিটি জিনিসে চোখ বুলাচ্ছি। মামুর বাড়িটা রাজমহলের মতো বড় নয়, আবার খুব ছোটও নয়, মাঝারি আকারের ডুপ্লেক্স বাড়ি। আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে বাগানটা, বিভিন্ন ধরনের ফুলে ভর্তি। বাড়িয়ে ঢোকার সময় ছাদে এক কোণে কবুতরের ঝাঁকও চোখে পড়েছে। নিশ্চয়ই ছাদে কবুতরের ঘরও আছে।
চোখ দুটো চারিদিকে ঘুরে আবারও আটকে গেল দেয়ালে টাঙানো ওই ছবিটাতে। আম্মুর ছবি। হঠাৎ দেখলে মনে হয় আমিই হয়তো দাঁড়িয়ে আছি। মুখের হাসিটাও কেমন দুষ্টুমি মাখা। মা নিশ্চয়ই বেশ দুষ্টু ছিল, হওয়ারই কথা। এখনো মাঝে মাঝে বাবা মার রুমের বাইরে দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে বাবাকে দেওয়া মায়ের অদ্ভুত সব শাস্তি। কখনো কফিতে লবণ, তো কখনো বাবার পাঞ্জাবিতে জুস। মায়ের ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎই কোথা থেকে এক মহিলা এসে হাজির, মুখে গদগদ হাসি। মা ওনাকে চিনতে না পেরে মামুকে জিজ্ঞেস করার সাথে সাথেই মামুর কথাটা কেড়ে নিয়ে নিজেই বলে উঠলেন। ওনার পরিচয় শুনে আমার মাথা ঘুরে গেল। বুড়ো কুচকে হিসেব মিলানোর চেষ্টা করছি, তাহলে মহিলাটা আমার সম্পর্কে কি হতে পারে। ঠিক তখনই শুভ্র ভাইয়া মোবাইলটা পকেটে রেখে সোজা হয়ে বসে বলে উঠলেন, আন্টি, পরিচয়টা একটু শর্টকাট হয়ে গেল না? নো প্রবলেম, আমিই বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফুপ্পি, উনি হলেন আমার বড় ভাইয়ের বড় খালামণির একমাত্র দেবরের একমাত্র বউয়ের দুই মাত্র ভাইয়ের মধ্যে দ্বিতীয় জনের দুই মাত্র বউ। আই মিন টু সে সেকেন্ড ওয়াইফ, বড় আদরের ওয়াইফ। ঠিক বলেছি না আন্টি? ব্যাককল মার্কা হাসি দিয়ে বলল। একটু আগে সম্পর্কের সুতোটা যতটা খুলছিলাম, শুভ্র ভাইয়া তার ইন্নানিল্লা করে দিলেন। আমার দ্বারা এত চিন্তা হবে না দেখে সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে মহিলাটার দিকে চোখ দিলাম। মহিলাটা যে আস্ত এক আহাম্মক তা ওনার হাসি দেখেই বোঝা যাচ্ছে। ওনার এই হাসিটাই যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে, আই অ্যাম এ আহাম্মক, ভেরি বিগ আহাম্মক। আম্মু সম্পর্কের প্যাচ কতটুকু বুঝতে পেরেছে তা ওনার মুখ দেখে ঠিক বোঝা যাচ্ছে না, তবুও হাসি হাসি মুখে বলে উঠলেন, ও আচ্ছা, ভাবি ভালো আছেন? আমি বেশ খেয়াল করে দেখেছি, মহিলাদের এদিক দিয়ে ব্যাপক সুবিধা। মধ্যবয়স্ক সব মহিলাই তাদের হবে ভাবি নয়তো আপা। সম্পর্কে হাজার প্যাচ থাকলেও ঘুরে ফিরে ভাবি আপা। আর আমাদের ক্ষেত্রে খালা, ফুপু, মামি, কাকি, দাদি, নানি, আপি, ভাবি, আরও কত কি, একটার সাথে একটা গুলিয়ে ফেললেই বাস। যাই হোক, মহিলাটার মার কথার উত্তর দিয়েই খুশিতে গদগদ হয়ে আমাদের দু বোনকে উদ্দেশ্য করে বলে উঠলেন। ওনার কথায় আমার তেমন খারাপ লাগলো না। এটা এর আগেও শুনেছি, নতুন কিছু না। নতুন কিছু হলেও এর জন্য কেঁদে গা ভাসানোর কোনো কারণ দেখছি না, তাই চুপচাপ বসে রইলাম। কিন্তু ওনার কথা শেষ হবার আগেই শুভ্র ভাইয়া বলে উঠলেন, আন্টি, গায়ের রং তোমারটাও আহামরি সুন্দর না, তবুও আমাদের মামু মশাই কিন্তু তোমার উপর ফিদা। কি বলো? সো ওর গায়ের রং নিয়ে কথা বলেও লাভ নেই। যার গরজ পড়বে সে দেখেই নেবে। তুমি তো আর ওকে বিয়ের পিড়িতে বসাতে যাচ্ছ না। শুভ্রর বলা মামুদ তোমার উপর ফিদা কথাটা শুনেই খুশিতে গদগদ হয়ে গেলেন উনি। তারপর চোখ মুখ নাড়িয়ে বলে উঠলেন, মায়ের দিকে তাকিয়ে বললেন। মা শুকনো হাসি দিয়ে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। মার কথায় মহিলাটা যেন দ্বিগুণ উৎসাহ পেল। মামুকে উদ্দেশ্য করে বলে উঠলেন। মহিলাটির কথায় শুভ্র কিছুটা নড়ে চড়ে বসলেন। তারপর শান্ত দৃষ্টিতে মহিলাটির দিকে তাকিয়ে বলে উঠলেন, আন্টি, ভাইয়ার ওভার মডার্ন মেয়ে পছন্দ না। এ পর্যন্ত তো কম মেয়ে দেখাওনি, তো এবার গিভ আপ করো। আমাদের কাছে মেয়ে আছে, এখানেই হয়ে যাবে ক্রস কানেকশন, তাই না বাবা? মামুর দিকে তাকিয়ে বললেন কথাটা। মামু অবাক হয়ে বলল, মানে মেয়ে আছে মানে কি? বাবা, এতদিন পরে ভাগ্নি খুঁজে পেলে এখনই আবার অন্য লোকের ঘরে দিয়ে দেবে? কই না কই থাকবে কে জানে, বছরেও দেখা হবে কিনা আল্লাহ মালুম। তাই বলছি, ভাইয়ার বিয়ে দেওয়ার হলে নিজের ভাগ্নির সাথেই দাও, তাহলে ভাগ্নিও পেলে, বৌমাও পেলে, ঘরে শান্তিও পেলে। ভেবে দেখো। মামুর মুখ দেখে মনে হচ্ছে শুভ্র ভাইয়ের কথা তার বেশ মনে ধরেছে। তিনি খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন, বাহ অব্র, তোর কূনৈতিক বুদ্ধি আছে বলতে হবে। ব্যাপারটা ভুল বলিসনি। তোদের কোনো সমস্যা না থাকলে রোদের সাথে। আমার দিকে তাকিয়ে মামু এইটুকু বলতেই আমি চট করে অব্র ভাইয়া আর আপুর দিকে তাকালাম। আপু ভাবলেশহীন ভাবে স্থির হয়ে বসে আছে।
অব্র ভাইয়াকে দেখে মনে হচ্ছে সে চরম বিরক্ত। অব্র ভাইয়ার বিরক্তটা যেন আমাকেও হানা দিল মুহূর্তে, সাথে যোগ হলো চরম অস্বস্তি। মামু এসব কি বলছে? মাথা ঠিক আছে তো? আমি আর অব্র ভাইয়া, ছিছি। আমার ভাবনার মাঝেই শুভ্র ভাইয়া হঠাৎ বলে উঠলেন, বাবা তুমি ওর দিকে তাকাচ্ছ কেন? ওয়াই? কথাটা বলে হুট করে দাঁড়িয়ে আমাকে ওনার জায়গায় বসতে বলে আমার জায়গাটা ছেড়ে দিতে বললেন। আমিও চুপচাপ উঠে গেলাম। উনি সাথে সাথেই আমার ঠিক সামনে বসে পড়ে মামুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এদিকে নয়, ওদিকে তাকাও বাবা। এখানে কিছু নেই। ওখানে পরীর মতো একটা মেয়ে বসে থাকতে তুমি এই পুচকি মেয়েটার দিকে কি করে তাকাও বলো তো? রোদ নয়, রুহি ইজ পারফেক্ট ফর ভাইয়া। শুভ্র ভাইয়ার কথায় কাজ হলো বলে মনে হলো। মামু কিছুক্ষণ শুভ্রর দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে উঠলেন, ওকে, আমরা এই নিয়ে পরে কথা বলবো। তার আগে না হয় রুহি আর অব্র নিজের মধ্যেও কথা সেরে নিক। ওরে আদিব, তোদের কেন প্রবলেম নেই তো? আমার মাদের আমার ঘরে নিতে আপত্তি নেই তো? অনেক তো থাকলাম আপনজনদের ছাড়া, এখন না হয়। মামুর কথা শেষ না হতেই বাবা বলে উঠলেন। আমি যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। মামু তো আমায় ভয় পাইয়ে দিয়েছিল। শুভ্রর এই কাজের জন্য তাকে হালকা ক্ষমা করা যেতে পারে। আমি তার বিরুদ্ধে কঠিন একাই দোয়া করেছি, ওনার শাস্তিমূলক দোয়া। দোয়াটা হলো তার বউ যেন 10 জনের সাথে পরকীয়া করে। এখন বিরাট আফসোস হচ্ছে, না, তার বউ যেন পরকীয়ায় না জড়ায়। আমিন। ওনার বউ সম্পর্কিত শাস্তি মওকুফ করা হলো। তবে হ্যাঁ, এই সামান্য কারণে তাকে সম্পূর্ণ ক্ষমা করা যায় না। সো সেই উসিলায় ওনার সাথে কথা অফ। কে জানে তাতে তার কোনো যায় আসবে কিনা। আবারও আমার ভাবনার ছেদ ঘটালো ওই মহিলার কথায়। উনি বিস্ময় মাখা গলায় বলে উঠলেন। মামু মাথা দোলালো, সাথে সাথেই মহিলাটি চেঁচিয়ে বলে উঠলেন। মামু হাসলেন, তারপর চশমা পরিষ্কার করতে করতে বলে উঠলেন, অরি কিশোরী বয়সে অনেকটাই রোদের মতোই দেখতেছিল। জানিস অরি, ছোটবেলায় তোর ছবি দেখে অব্র রোজ বলতো, বাপ্পা ফুপ্পি কি কিউট। ফুপির যদি ফুপ্পির মতো দেখতে কোনো মেয়ে থাকে তাহলে আমি তাকে এনে বিয়ে করে ফেলবো, হা হা হা। মামুর কথায় শুভ্র ভাইয়া বিষম খেলেন। আমার দিকে একবার আর চোখে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে ফোনের বাহানা দিয়ে উপরে চলে গেলেন। ওনার ফর্সা গালে লজ্জাগুলো স্পষ্ট আকার ধারণ করছিল। বাহ, এই খাটাসেরও তাহলে লজ্জা আছে। রাত 8:10 ফাঁকা রাস্তায় হেঁটে চলেছি। চিত্রা সকাল থেকে অনশন শুরু করেছে। আমরণ অনশন নয়, বিয়ে ভাঙন অনশন, অর্থাৎ বিয়ে ভাঙার আগ মুহূর্ত পর্যন্ত এই অনশন চলবে। সে কিছুতেই বিয়ে করবে না। এই দাবিকে সামনে রেখে নাওয়া খাওয়া বাদ দিয়ে রুমের দরজা দিয়েছে। আন্টি আমায় ডেকে পাঠিয়েছিলেন। তার ধারণা ওনার মিষ্টি কথার চেয়ে দরজার এপাশ থেকে আমার দেওয়া গালগুলো বেশি কাজে দিবে। একদম পেটে যাওয়ার আগেই কাজ, অনেকটা হোমিওপ্যাথির মতো। বেস্ট ফ্রেন্ড বলে কথা। আমিও গেলাম, গিয়েই উচ্চ মাপের কিছু গালি ছাড়লাম এবং কিছুক্ষণের মধ্যে সুরসুর করে দরজাও খুলে দিল। ব্যাপারটায় আন্টি আমায় উপর ব্যাপক ইমপ্রেস। এই মুহূর্তে চিত্রাদের বাড়ি থেকেই ফিরছি। আমাদের বাসার এক নিয়ম, সারাদিন ঘুরো ফিরো নো প্রবলেম, বাট সন্ধ্যার আগেই বাসায় থাকা চাই। এই বিষয়ে নো হাঙ্কি পাঙ্কি। এই নিয়মটা আপাতত আপু আর আমার উপরেই জারি আছে। ভাইয়া যখন ভার্সিটিতে পড়তো তখন তার উপরও জারি ছিল এই নিয়ম, কিন্তু তার সময়সীমা ছিল রাত 8টা পর্যন্ত। এখন জব করায় তার ওপর থেকে এই নিয়ম উইথড্র করা হয়েছে। মাত্র রাত 8টা, ভেবেছিলাম একাই চলে যেতে পারবো, তাই আর ভাইয়াকে ফোন দেইনি। কিন্তু এই সময় যে রাস্তা এতটা ফাঁকা হয়ে যাবে ভাবিনি। একদম অস্বস্তিকর নীরবতা চারপাশে। তার উপর একটা রিকশাও পাইনি।
এ আর নতুন কি? আমার বিপদে কুকুর এগিয়ে আসলেও এই রিক্সাওয়ালা জাতি কখনো এগিয়ে আসে না। এদের সাথে আমার শত্রুতাটা যে কি ঠিক বুঝে উঠতে পারি না। হঠাৎ সামনে কিছু ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, নিজেদের মধ্যে কথা বলছে। আর একটু কাছে গিয়েই আত্মা শুকিয়ে গেল আমার। এই ছেলেগুলোই তো সেদিন ভার্সিটিতে মাতলামো করছিল। হায় আল্লাহ, এবার কি হবে? কোনো রকম মুখ লুকিয়ে পা বাড়াতেই পথ আটকে দাঁড়ালো তারা। আজকে কাউকে দেখেই মাতাল মনে হচ্ছে না, সবাই একদম ফিট। আর এদের এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি ফিট, আই মিন অজ্ঞান। কাপা কাপা চাহনিতে চারিদিকে তাকাচ্ছি একটা আশার আলোর অপেক্ষায়, কিন্তু আশেপাশে কাউকেই চোখে পড়ল না। দু একজন পথচারী আসছে যাচ্ছে, কিন্তু তাদের কাছে আমি দেখেও না দেখা। গলাটা শুকিয়ে আসছে রীতিমতো, বারবার ঢোক গিলে চলেছি। ঠিক তখনই একজন বলে উঠলেন, দেখুন, আমি শুভ্র ভাইয়ার প্রেমিকা নই। আমাকে যেতে দিন, নয়তো। নয়তো কি সোনা? শুভ্রকে বলবা? তোমাকে বলার মতো অবস্থা রাখলে তো বলবা। এমন অবস্থা করব যে শুভ্র চোখ তুলে তাকাতেও কেঁপে উঠবে। সেদিন ওর এলাকায় ছিলাম, তাই কিছু করতে পারিনি, কিন্তু আজ। এই সুহান, শুভ্র কি বলেছিল জানি সেদিন? ছেলেটির কথায় পেছন থেকে তেলচিতে চেহারার একটা ছেলে বলে উঠল, ভাই শুভ্র ভাই বলছিল যে। ওই হারামজাদা চুপ। শুভ্রকে আবার ভাইকস কেন? বল শুভ্র হারামজাদা। না আসলে ভাই উনি বড়ই ভদ্র কিসেমের মানুষ, বিনা কারণে তো কিছু করে না, তাই ওনার প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ কাজ করে আর কি। হারামজাদা বলতে পারুম না, এমনি বলেন। গালে থাপ্পড় বসিয়ে শুভ্রর চামচা কোথাকার। হ্যাঁ এখন বল। থাপ্পড়টা খেয়েও ছেলেটার মধ্যে তেমন কোনো ভাবাবেগ হলো না। সে গালে হাত ঘষতে ঘষতে বলে উঠল, উনি কইছিলেন, শালা আমার ভার্সিটিতে এসে আমার কলিজায় হাত দেওয়ার সাহস কেমনে হয় তোদের? এই ভার্সিটির একটা মেয়ের দিকে চোখ তুলে তাকালে মাটিতে পুঁতে ফেলবো। আর এই যে একটু আগে মেয়েটার হাত ধরেছিলি, এর জন্য তোর হাতটা কেটে ফেলতে ইচ্ছে করছে। ওর হাতের লাল জখম হয়ে যাওয়াটা ঠিক বুকে লাগছে। আর শুভ্রর বুকে আঘাত লাগা মানে অনেক কিছু। ভাই এরপর কি কইছিল ঠিক মনে নাই, আমি চড় খাইয়ে বেহুশ হয়ে গেছিলাম। তোরে দিয়া কিচ্ছু হবে না হারামজাদা। তো ময়না পাখি, তোমার নরম হাত ধরার ওর বুকে কাটা লাগছে। আর যদি সারা শরীরে হাত রাখি, তাহলে ওর কোথায় কোথায় লাগবে ভাবতে পারছো? ভয়ে আমার কলিজা ঠান্ডা হওয়ার উপক্রম। শুভ্র ভাইয়ার কি দরকার ছিল এসব করার? এখন ফেঁসে গেলাম তো, চোখ ফেটে কান্না আসছে। কেন যে ভাইয়াকে ফোন করে আসতে বললাম না? এখন কি হবে? কালকে খবরের কাগজে নিশ্চয়ই হেডলাইন বের হবে, গণধর্ষণের শিকার হয়ে এক যুবতীর ভয়াবহ মৃত্যু। হ্যাঁ, এবার পারফেক্ট। ছেলেগুলো এগিয়ে আসছে আমার দিকে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, পা নড়ানোর ক্ষমতাই যেন পাচ্ছি না। হঠাৎই পেছন থেকে কেউ বলে উঠল, ভাবি। কথাটা শুনে কৌতূহল দৃষ্টিতে পেছনে ফিরে তাকালো সবাই। গোল চশমা চোখে, ঘেমে যাওয়া চিপকানো শার্ট গায়ে, বোকা বোকা চেহারার একটা ছেলে দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করতেই ছেলেটিকে চিনতে পারলাম। সেদিন এই ছেলেটাই দৌড়ে এসে বার্গার দিয়ে গিয়েছিল গাড়িতে। সাকিব আমাকে দেখে দ্রুত পায়ে আমার কাছে এসে বলে উঠল, ভাই আপনারা ওনাকে এভাবে আটকে রেখেছেন কেন? যেতে দিন। ওই তুই কে রে? এখান থেকে ফুট, নয়তো বাড়ি ফেরার অবস্থায় থাকবি না। আর ধাক্কা দিয়ে। আশ্চর্য, ধাক্কা দিচ্ছেন কেন? ভাবি আপনি চলুন তো, এদের সুবিধার মনে হচ্ছে না। ওলে ওলে, এই চিকনা এরে বাঁচাতে আসছে। ভাবি তোর ভাইয়ের বউ নাকি? তোর ভাইয়ের যাইয়া বলে দে তার বউ আজ আমার বিছানায়। মুখ সামলে কথা বলবেন, ওনাকে টাচ করলেও খবর হয়ে যাবে আপনাদের, বলে রাখলাম। তাই নাকি? তুই খবর করবি, করে দেখা। কথাটা বলেই একটা ছেলে ওড়না টেনে নিল আমার। সাথে সাথেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল সাকিব।
সে হয়তো নিজেও জানতো না এই ৬-৭ জনের সাথে একা পেরে উঠবে না সে। তবুও ছেলেটা শেষ চেষ্টায় ত্রুটি রাখছে না মোটে। আমাকে চিৎকার করে বলে উঠল, ভাবি পালান, আমি এদের বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, দয়া করে দৌড়ান, দৌড়ান ভাবি, ওরা আপনাকে শেষ করে দিবে, যান। আমি তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছি। এই ছেলেটাকে একা ফেলে কি করেই চলে যাব আমি? আমাকে বাঁচাতে গিয়ে নিজে মার খাচ্ছে, আর আমি কিনা ভেগে যাব? আর কতটুকু বা যেতে পারবো? এই রাতে কে সাহায্য করবে আমায়? হঠাৎই কারো চিৎকারে চমকে উঠে সামনে তাকালাম আমি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। সাকিবের মাথা থেকে রক্ত পড়ছে ক্রমাগত। চোখের চশমাও ছিটকে পড়ছে রাস্তার মাঝখানে। তবুও খুব কষ্টে বলে উঠল, প্লিজ ভাবি যান, ভার্সিটির দিকে যান, শুভ ভাই ওখানে, প্লিজ। ছেলেটার কথাটা বুকে গিয়ে বিঁধল। এই ছেলেটাকে বাঁচাতে হবে, আমায় দৌড়াতে হবে, কারো কাছে সাহায্য চাইতে হবে। কি মনে করে নিজের সবটুকু দিয়ে দৌড়াতে লাগলাম। কোথায় যাচ্ছে জানি না। চোখে শুধু ভাসছে সাকিবের মাথা দিয়ে গড়িয়ে পড়া টাটকা রক্ত। কি ভয়ানক চিত্র! কিছুক্ষণ দৌড়ানোর পরেই কারো সাথে ধাক্কা খেলাম। চোখ মেলে কোনো রকম দেখতে পেলাম সেই পরিচিত মুখ, সেই উদ্বিগ্ন চোখ শুভ্র। দাঁড়িয়ে থাকার শক্তিটা আর নেই। গলা দিয়ে কথা বের হচ্ছে না কিছুতেই। মনে হচ্ছে কেউ একজন শক্ত করে চেপে ধরেছে গলা। শরীরের ভরটা ছেড়ে দিতেই আমার নিজের সাথে জড়িয়ে নিল শুভ্র। উদ্বিগ্ন কণ্ঠে কত কিছু বললে চলেছে সে। রোজ, হোয়াট হ্যাপেন্ড? তুমি এই সময় এখানে কেন? কথা বলো, কি হয়েছে তোমার? অনেক কিছুই বলতে চাইছি আমি, কিন্তু শক্তিটা পাচ্ছি না মোটেও। তবুও আমায় বলতে হবে, ছেলেটাকে বাঁচাতে হবে। নিজের সবটুকু দিয়ে বলে উঠলাম, সাকিব, ওরা ওকে মারছে। এইটুকু বলেই চোখ বন্ধ করে নিলাম। ভয় আর উত্তেজনায় শরীরের ন্যূনতম শক্তিটাও হারিয়ে ফেলেছি। চোখ খুলে রাখার শক্তি নেই আমার। শুধু শুনে যাচ্ছি চারপাশের কথাগুলো। সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র আমার মাথাটা বুকে চেপে ধরে বলে উঠলেন, সাহেল, সাব্বির, ওদিকে গিয়ে দেখতো কি হয়েছে। গো ফাস্ট। রোদ, হ্যাঁ রোদ, ওপেন ইউর আইস। বলো কে করেছে, বলো। হ্যাঁ রোদ, একবার বলো, খুন করে ফেলবো তাকে। এভাবে কাঁপছো কেন? আমি তো আছি। উনি আমায় ক্রমাগত ডেকেই চলেছেন। সেসব শুনতে পেলেও উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। কিছুক্ষণ পর বুঝতে পারলাম উনি আমায় কোলে তুলে নিয়েছেন। আমি যেন শূন্যে ভাসছি। নরম কোনো জায়গায় শুইয়ে দিলেন আমায়। ঠিক তখনই কানে এলো কারো কথা, দোস্ত, সাকিব ছেলেটাকে ব্যাপক মেরেছে ফারুকেরা। ওকে হসপিটালে পাঠিয়েছি, প্রচুর ব্লিডিং হচ্ছে। আল্লাহ জানে কি হবে। মেরেছে? সাকিব বাচ্চা একটা ছেলে, ও তো কোনো রকম বেয়াদবি করার ছেলে নয়। তাহলে আসলে ওরা সানশাইনের সাথে উল্টাপাল্টা কিছু করতে চেয়েছিল, ওকে বাঁচাতে গিয়েই। শুভ্রর আর কোনো কথা শোনা গেল না। কিছুক্ষণ পর হালকা করে বলে উঠল, ওকে। প্রায় আধা ঘন্টা হাতে পায়ে মালিশ করার পর শরীরে শক্তি পাচ্ছি আমি। মিটমিট করে চোখ মেলে তাকাতেই শুভ্রর মুখটা ভেসে উঠল সামনে। শুকনো মুখে রক্তমাখা দুটি চোখ। আমাকে চোখ মেলে তাকাতে দেখেই উজ্জ্বল হয়ে গেল ওনার মুখ। আমাকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিলেন উনি। কিছুক্ষণ পরেই গাড়ি থেমে গেল। আমাকে কোলে তুলে নিয়ে সরাসরি ঢুকে গেলেন ডাক্তারের চেম্বারে। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, সাকিব ছেলেটা ঠিক আছে তো? ডাক্তার আমায় ঘুমের ঔষধ দিয়েছেন, কিন্তু চোখ বুঝতেই ইচ্ছে করছে না। শুভ্র ভাইয়াকে সাকিবের কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। কোনো রকম ঘুমে ঢুলুঢুলু প্রশ্ন মাখা চোখে শুভ্র ভাইয়ার দিকে তাকালাম। উনি কি বুঝতে পারবেন আমার প্রশ্ন? আমার মন পড়ার ক্ষমতা কি তার আছে? আমাকে অবাক করে দিয়ে শুভ্র ভাইয়া আমার ডান হাতে হালকা চাপ দিয়ে বলে উঠলেন, সাকিব আইসিইউতে আছে, ঠিক হয়ে যাবে ও, চিন্তা করো না। তুমি একটু ঘুমাও, ইউ নিড রেস্ট। ওনার কথায় কোনো আশা খুঁজে পেলাম না আমি, কিন্তু কিছু বলতেও পারলাম না।
তার আগেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছি। চোখ মেলে দেখি বাবা, মা, ভাইয়া, মামু, মামুনি, অব্র ভাইয়া সবাই দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। আমাকে চোখ খুলতে দেখেই ওদের মুখে হাসির ঝিলিক খেলে গেল। চারপাশে কোথাও শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম না। সাকিব ছেলেটার কিছু হলো না তো? আমি কথা বলতে পারছি না। ব্যাপারটা খেয়াল করা মাত্রই এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল আমার মাঝে। মাকে কাছে ডাকার চেষ্টা করছি কিন্তু পারছি না, কারণ শরীরের কোনো অঙ্গ নাড়ানোর শক্তি আমার নেই। অনেক চেষ্টা করেও পারছি না। ছটফট করছি, জোরে জোরে শ্বাস নিচ্ছি। কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে? একসময় ডাক্তার এলেন, আমার পাশে এসে বলে উঠলেন, রিল্যাক্স মামুনি, রিল্যাক্স। আই নো তুমি কথা বলতে পারছো না, শরীর নাড়াতে পারছো না। একটু শান্ত হও, আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। ইউ আর এ ইন্টেলিজেন্ট গার্ল। সবারই এক ধরনের ফোবিয়া থাকে। কেউ অন্ধকারে ভয় পায়, কেউ পানিতে, কেউ কোনো জীবজন্তুতে। তোমার ফোবিয়াটা হলো রক্তে। তুমি রক্তে ভয় পাও, প্রচণ্ড রকমের ভয় পাও। তুমি যে পরিস্থিতিতে ছিলে তাতে যে কোনো মেয়েই ভয় পেয়ে যাবে, এটা স্বাভাবিক। বাট তোমার সামনে ঘটা ঘটনাগুলো, তোমার দেখা রক্ত, এসব তোমার ব্রেন মেনে নিতে পারেনি, যার প্রভাব তোমার শরীরে পড়েছে। তুমি তোমার শরীরের কার্যক্ষম হারিয়েছ, সাথে কথা বলার শক্তি, কিন্তু ব্রেন সচল এবং সম্পূর্ণ সুস্থ। কিন্তু রোদ তোমার সমস্যাগুলো সাময়িক। 24 ঘন্টার মধ্যে তোমার শারীরিক কার্যাবলী আবারও শুরু হবে। নো টেনশন। কিন্তু কথা কবে থেকে বলতে পারবে তা বলতে পারছি না, তবে খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। অতিরিক্ত ভয়ের কারণে তোমার ব্রেনের রক্ত সঞ্চালন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তাই এমনটা হয়েছে। তবু কনফিডেন্স রাখো, হাইপার হলে এর থেকেও বড় সমস্যায় পড়তে পারো। আমি তোমায় ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি, আশা করছি তুমি ট্রমাটা কাটিয়ে উঠতে পারবে আর শারীরিক কার্যক্ষমতা ফিরে পাবে। তোমাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে। ইউ ক্যান ডু ইট রোদ, ট্রাই, ওকে? ডাক্তার একটানা বলে গেলেন। আমি শুনেও যাচ্ছি, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মায়ের কান্নার আওয়াজ পাচ্ছি। আমি কি কখনোই সুস্থ হতে পারবো না? কথা বলতে পারবো না? আচ্ছা, সাকিব নামের ছেলেটা সুস্থ আছে তো? এমন ছেলে এখন পাওয়া যায় না। আমাদের সমাজের ছেলেরা 2 শ্রেণীতে ভাগ হয়ে গেছে এখন। এক পশু শ্রেণী, 2 কাপুরুষ শ্রেণী। কিন্তু সাকিব এই 2 শ্রেণীর কোনোটার মধ্যেই পড়ে না। ওকে আমাদের এই নষ্ট সমাজে বড্ড প্রয়োজন। ভাবতে ভাবতে চোখে ভার হয়ে এলো ঘুমে। এই ঘুম থেকে আর উঠতে পারবো তো? শুভ্র ভাইয়া কোথায়? উনি কি ওই ছেলেগুলোকে এমনি ছেড়ে দেবে? গভীর ঘুমেও কপালে কারো ঠোঁটের স্পর্শ পাচ্ছি। কেউ কপালে বারবার ঠোঁট ছুঁয়ে চলেছে। কপালে টপাটপ পানি পড়ছে। আচ্ছা, আমার কেবিনের ছাদ কি ফুটো করা? বৃষ্টির পানি পড়ছে, নাকি কেউ কাঁদছে? কে, মা নাকি আপু নাকি অন্য কেউ? অনেক কষ্টে চোখ খুলে তাকালাম। ঘাড়টা আস্তে করে ঘুরিয়ে দেখলাম কেউ নেই। দরজা নড়ছে মাত্রই কেউ বেরিয়ে গেল। কে ছিল ওটা? কপালে হাত রেখে পানির অস্তিত্ব পেলাম। তার মানে হ্যালুসিনেশন ছিল না, সত্যি কেউ ছিল এখানে। কিন্তু কে? হঠাৎ করেই খেয়াল করলাম আমি হাত নাড়াতে পারছি, কিন্তু পাটা এখনো ভারী। কথাও বলতে পারছি না। নিজেকে অসহায় লাগছে। এভাবে শুয়ে থাকার কোনো মানে হয়? একটু পরই ডাক্তার এলো। আমাকে খাবার খাওয়াতে বলে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার সব খাবার এনে আমার সামনে রাখলো মামু। এইসব এক্সপেন্সিভ বিশ্রী খাবার দেখেই চোখ মুখ কুঁচকে গেল আমার। আমাকে ধরে বসিয়ে রাখা হয়েছে। অনবরত এটা ওটা খাবার জন্য জোর করে চলেছে মা, কিন্তু আমিও প্রতিজ্ঞাবদ্ধ, এইসব কিছুতেই খাবো না। আমি কথা বলতে পারছি না বলে এরা আমার পছন্দের গুরুত্ব দেবে না? এটা কেমন কথা? 1 ঘন্টা যাবৎ চেষ্টা করে আম্মু তুমুল বিরক্তি নিয়ে বলে উঠলেন, না খেলে এভাবে মুখ বন্ধ করে পড়ে থাকতে হবে, বুঝতে পারছিস? মারে খেয়ে নে না, জেদ করে না সোনা। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছি। আমার মধ্যে কোনো হেলদোল নেই। তখনই দরজা খুলে ভেতরে ঢুকেই বলে উঠল কেউ,
ফুপি, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, আমি ওকে খাওয়াচ্ছি। মা ঘাড় ঘুরিয়ে শুভ্রকে দেখতে পেয়েই বলে উঠলেন, তুই পারবি? আমি 1 ঘন্টায় মুখ খোলাতে পারলাম না, এত ফাজিল হয়েছে মেয়েটা। অসুস্থ অবস্থায়ও ফাজলামি যাবে না। পারবো ফুপি, তুমি যাও তো। শিওর? 100%। আচ্ছা তাহলে তুই চেষ্টা করে দেখ, আমি আসছি।